কৃষ্ণনগরে টানা 2 দিন বৃষ্টিতে পুরো কৃষ্ণনগর জলে জলাকার হয়ে গেছে। গোপাল বাড়িতে আছে আর বলছে এ তো মুশকিলের ব্যাপার হয়ে গেল। যা বৃষ্টির জোর দেখছি তা বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হচ্ছে না। মহারাজের আগে থেকে ব্যবস্থা নেওয়া দরকার। গোপাল গিন্নি বলল, তুমি এই বৃষ্টিতে কি করে রাজবাড়িতে যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? গোপাল বলল, সে যেই যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। গোপাল গিন্নি বলল, এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? মনে তো হয় আজকে কেউ আসবে না। গোপাল বলল, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজকে সাবধান করে দিতে হবে। এই বলে গোপাল ছাতা মাথায় নিয়ে রাজবাড়িতে গেল। অন্যদিকে মন্ত্রীমশাই তো গিন্নির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মন্ত্রী গিন্নি কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। মন্ত্রীমশাই বলল, আজকেও আর রাজসভায় যাব না। যা বৃষ্টি, খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমাবো। মন্ত্রীগিন্নি বলল, হ্যাঁ সেটাই ভালো, আমি খিচুড়ির ব্যবস্থা করছি, কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মন্ত্রীমশাই বলল, মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যা হোক আর ভূমিকম্পই হোক, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। মন্ত্রীগিন্নি বলল, কি ভূতে জোগাবে? এদিকে গোপাল রাজসভাতে এসে দেখে মহারাজ একা একা রাজসভায় বসে আছে। মহারাজ বলল, এই দুর্যোগের মধ্যে তুমি কেন আসতে গেলে? গোপাল বলল, আগে যে কোনো দুর্যোগের দিনেই মহারাজের কাজে লাগতে পারি, তাই ভেবে মহারাজ বলল, তুমি এই রাজ্যের কথা যেভাবে ভাবো সেভাবে যদি সবাই ভাবতো তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই থাকতো না গো গোপাল। গোপাল বলল, মহারাজ, আমার মন বলছে এই বৃষ্টি খুব খারাপ দিকে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মহারাজ বলল, তার মানে তো বহু লোকের বাড়িতে জল ঢুকে গেছে, তাদের কি হবে গোপাল? গোপাল বলল, মনে হয় বহু লোক জলবন্দী হয়ে আছে মহারাজ, তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। মহারাজ বলল, কিন্তু বৃষ্টি না থামলে তো ত্রাণ দেওয়ার কোনো উপায় দেখতে পাচ্ছি না। গোপাল বলল, হয়তো বৃষ্টি আর কয়েক ঘন্টার মধ্যেই থেমে যাবে, কিন্তু জল যা জমেছে তা নামতে বেশ কয়েকদিন সময় লাগবে। মহারাজ বলল, এই সময়টায় মানুষের সব থেকে বেশি করে ভাণ্ডারের টান পড়ে, এখনই তো টান দেওয়ার প্রয়োজন। গোপাল বলল, মহারাজ, রাজবাড়িতে যত চাল ডাল আছে সব জোগান করে রাখতে বলুন, কাল সেগুলো বাড়ি বাড়ি দিতে হবে। মহারাজ বলল, ঠিক ঠিক, আসলে ওই কাজটা মন্ত্রীমশাই কাল নিশ্চয়ই আসবে। মন্ত্রীমশাই আর ওকে দিয়েই কঠিন কাজটা করাতে হবে। গোপাল বলল, মন্ত্রীমশাই এই কাজ লুফে নেবে মহারাজ, দেখে নেবেন। মহারাজ বলল, তাহলে তো ভালোই হয়, মন্ত্রীকে এই একটা খুব উপকার কাজ করানো যাবে। গোপাল বলল, আজ তবে আমি আসি মহারাজ, আর একটু দেরি করলে সন্ধে হয়ে যাবে। এই বলে গোপাল চলে গেল বাড়িতে যাওয়া মাত্রই গোপাল গিন্নি বলে, তখনই বলেছিলাম এত বৃষ্টিতে বেরিও না, সেই বেরোলে একেবারে কাকভেজা হয়ে ফিরলে। গোপাল বলল, আরে আমি না বেরোলে কি বৃষ্টি কমতো নাকি? দেখলে তো কেমন বৃষ্টি কমিয়ে দিলাম। গোপাল গিন্নি বলল, এই শুরু হলো, এখন এসব কথা না বলে কালকে কি খাবে সেটা ব্যবস্থা করলে হতো না? গোপাল বলল, কেন, তোমার ভাণ্ডার কি শেষ? গোপাল গিন্নি বলল, এরকম বৃষ্টি যদি আবার নামে তাহলে চাল ডাল পাবো কোথা থেকে? গোপাল বলল, বৃষ্টি আর হবে না, কিন্তু জল নামতে এখনো বেশ কয়েকদিন লেগে যাবে। গোপাল গিন্নি বলল, আমি তো তাই বলছি গো, জল আর নামা পর্যন্ত রান্নাবান্না হবে কি করে? গোপাল বলল, সবার যেভাবে হয় সেভাবেই, সবার কথা না ভেবে আমি শুধু আমার কথা ভাবতে পারবো না গিন্নি। গোপাল গিন্নি বলল, তাহলে ভালো মন্দ কিছু খাবার আবদার করো না। হ্যাঁ, যা জোগাড় হবে তাই খেতে হবে বলে দিচ্ছি। গোপাল বলল, গিন্নি, বন্যায় বাড়ি ঘর ভেসে গেছে, আর আমি চাইবো ভালো মন্দ খাবার, তুমি আমাকে তাই চিনো? গোপাল গিন্নি বলল, হ্যাঁ রে হ্যাঁ, চিনি তোমায়। পরের দিন বৃষ্টি থেমে গেছে, তাই রাজসভায় সবাই এসেছে। মহারাজ বলল, কাল আসনি কেন? মন্ত্রী মহাশয় বলল, কি বলছেন মহারাজ, কাল আমাদের ওখানে কি ভীষণ বৃষ্টি হচ্ছিল। তা কি আর বলবো আপনাকে মহারাজ। মহারাজ বলল, ও শুধু কি তোমাদের ওখানেই বৃষ্টি পড়ছিল, অন্য কোথাও হয়নি বুঝি? গোপাল বলল, সেটা তো আমি ঘুরে দেখিনি মহারাজ, তবে আমাদের বাড়ির আশপাশে একেবারে নদী হয়ে গেছে জলে।
মহারাজ বলল, গোপাল, তোমার বাড়ির চারপাশ জল জমেনি? গোপাল বলল, আগে হ্যাঁ মহারাজ, একদম বুক সমান জল। মহারাজ বলল, কাল ওই দুর্যোগের মধ্যে রাজ্যের মানুষেরা কতটা দুর্দশায় আছে তা কিন্তু মন্ত্রীমশাই জানার উচিত ছিল। মন্ত্রীমশাই বলল, আমি তো জানার চেষ্টা করেছি, কিন্তু এত বৃষ্টি যে মহারাজ। মহারাজ বলল, থামো থামো, আমার রাজ্যের কোথায় কোথায় মানুষ জলবন্দী হয়ে আছে তা আমার জানা নেই। তাদের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার কঠিন দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মন্ত্রীমশাই বললে, এত কঠিন দায়িত্ব নেওয়ার জন্য আমি কি যোগ্য লোক? এ বলে মন্ত্রীমশাই মনে মনে বেশ খুশিতেই বলে, আরে আরে আরে, সাপে তো বের হলো চাল ডাল, আমার হেফাজতে রাখতে হবে, এবার আমার পাই কে? এদের গোপালও মনে মনে ভাবছে, ঠোঁটের বাঁদিকের হাসিটা আমি চিনি। মন্ত্রীমশাই এবার চুরি করে মহারাজের ভাণ্ডার খালি করে দেবে বেটা। মহারাজ বলল, এই কঠিন কাজটা আমি তোমাকে দিলাম গোপাল, তুমি বরং মন্ত্রীকে সাহায্য করো। গোপাল বলল, মহারাজ, ত্রাণ কীভাবে কোথায় কখন কাকে পাঠাতে হয় তা আমার থেকে মন্ত্রীমশাই ভালো জানে। ঠিক লোককে আপনি সঠিক কাজটা দিয়েছেন। মহারাজ বলল, মন্ত্রী, তোমার এই মুহূর্তে প্রথম কাজ হলো দুর্গাদাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করে দাও। মন্ত্রীমশাই বলল, এত লোকের জন্য ত্রাণ আমার তো প্রচুর মোহর লাগবে মহারাজ। মহারাজ বলল, মোহর নিয়ে চিন্তা করো না, যত মোহর লাগে তুমি নিয়ে নাও। মন্ত্রীমশাই বলল, যথাজ্ঞা মহারাজ। তারপর রাজসভা শেষ হয়ে গেল আর মন্ত্রীমশাইও বাড়িতে আসলো। কিছুক্ষণ পর বটা মন্ত্রীমশাই বাড়িতে আসলো। তারপর মন্ত্রীমশাই বটাঘটাকে ছাদে আসতে বলল। বটাঘটাও ছাদে উঠে পড়ল। মন্ত্রীমশাই বলল, শোন বটাঘটা, একটা দারুণ কাজ এসেছে। বটা বলল, বলুন কি করতে হবে? মন্ত্রীমশাই বলল, মহারাজ জলবন্দীদের ত্রাণ দেবে। ত্রাণের বস্তায় বস্তায় আসছে, রাখা হবে গোদামে, আর ওই গোদামের চাবি থাকবে আমার হাতে। বটা বলল, বস্তায় বস্তায় প্রাণ এসছে, এত প্রাণ আমরা কাদের দেব? যারা মরে গেছে তাদের? মন্ত্রীমশাই বলল, তোর মুন্ডুরে হতভাগা, প্রাণ নয় প্রাণ নয়, ত্রাণ ত্রাণ, মানে যারা এখন জলের জন্য বেরোতে পারছে না তাদের জন্য খাবার দাবার তো পাঠাতেই হবে, এটাকে ত্রাণ বলে মূর্খ কোথাকার। তারপর বটাঘটা মন্ত্রীমশাই ত্রাণ নিয়ে কিছু পরিকল্পনা করল, আর তারপরেই বটাঘটা বাড়িতে চলে গেল। পরের দিন সকালে মন্ত্রীমশাই গোদামের ঘরের সামনে আসলো। সব চাল ডাল গোদাম ঘরে রেখে দিল। তারপর মন্ত্রীমশাই সেই গোদাম ঘরে তালা মেরে দিল আর বলল, এই আমি তালা মেরে দিলাম, আর এই চাবির খবর কেউ পাবে না, খেল শুরু হবে আজ রাত থেকেই। এই বলে মন্ত্রীমশাই নিজের বাড়িতে চলে গেল। একটু পর বটাঘটাও চলে এলো, আর মন্ত্রীমশাই বটাঘটাকে একটা ছুরি আর গোদামের ঘরে চাবি দিল, সঙ্গে কয়েকটা বস্তাও দিল বটাঘটাকে। চাবি ছুরি বস্তা নিয়ে চলে গেল সেদিন রাতেই বটাঘটা, আর চাল ডালের বস্তা ছুরি দিয়ে কেটে এমনভাবে চাল ডাল চুরি করলো মনে হচ্ছে চাল ডালের বস্তা ইঁদুরে কেটেছে। পরের দিন সকালে সবাই তাড়াতাড়ি রাজসভায় আসে। মহারাজ বলল, কি হলো, কি মন্ত্রী, ত্রাণ পৌঁছেছে? মন্ত্রীমশাই বলল, না মহারাজ, আগে যদি জানতাম এই ত্রাণ ইঁদুরে প্রাণ বাঁচানোর জন্য তাহলে আমি এই কাজের দায়িত্ব নিতাম না। মহারাজ বলল, কেন কেন, কি হয়েছে? মন্ত্রী, বলো বলো আমাকে, এক্ষুনি বলো। মন্ত্রীমশাই বলল, ত্রাণের বস্তা কেটে ইঁদুরের সব চাল ডাল নিয়ে গেছে মহারাজ। মহারাজ বলল, এটা তুমি কি বলছো মন্ত্রী, চাল ডালের বস্তা সব কিছু নিয়ে চলে গেছে ইঁদুরে? গোপাল বলল, মহারাজ, মাল টানার জন্য আপনার আর হাতির প্রয়োজন নেই, ইঁদুর থেকে এখন মাল টানতে পারবেন। মন্ত্রীমশাই বলল, গোপাল, এখানে আমরা খুব দরকারি একটা কথা বলছি, আজে বাজে কথা একদম বলবে না। মহারাজ বলল, তোমাদের মধ্যে তর্ক বন্ধ করো তো। আর মন্ত্রী, আজ আবার চাল ডালের ব্যবস্থা করো, কাল থেকে ত্রাণ চালু হয়ে যেন। তারপর রাজসভা শেষ হলো, আর মন্ত্রীমশাই আবার চালের ব্যবস্থা করে গোদাম ঘরে রেখে দিল। সন্ধ্যাবেলা মহারাজ নিজের কক্ষে জানালা দিয়ে ওই জলমগ্ন রাজ্য দেখছে আর কষ্ট পাচ্ছে। ঠিক ওই সময় গোপাল আসে মহারাজের কাছে। মহারাজ বলল, কি হলো গোপাল, তুমি আবার এত রাতে ফিরে এলে কেন? গোপাল বলল, মহারাজ, গোদামে যদি ইঁদুর থেকে থাকে তবে তাই এখনও আছে। মহারাজ বলল, হ্যাঁ তা তো বটেই। গোপাল বলল, মহারাজ, আমার কাছে খুব শক্তিশালী ইঁদুরের গন্ধ বিষ আছে,
তা গোদামে ছড়িয়ে রাখলে তার গন্ধে ইঁদুর আর আসতেই পারবে না। মহারাজ গোপালের কথা শুনে গোদাম ঘরের চাবি গোপালকে দিল আর বলল, তুমি ওই গন্ধ চারপাশে ছড়িয়ে রাখো। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আজ রাতে ইঁদুরটা ধরা পড়বে। আপনি আজ একটু বেশি রাত অবধি জেগে থাকবেন মহারাজ, ইঁদুর ধরে তো আপনার কাছেই নিয়ে আসবো। এই বলে গোপাল চলে গেল। এদিকে মন্ত্রীমশাই আজকেও বটাঘটাকে পাঠালো ওই গোদামে চুরি করতে, আর গোপাল মহারাজের কাছ থেকে সোজা বহুরূপী হারুর বাড়িতে গেল। গোপাল হারুকে বলল, হারু, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি আমাকে ভূত সাজিয়ে দে তো। হারু বলল, ভূত? কিন্তু কি ভূত গোপাল? গোপাল বলল, চোর ধরার ভূত গো, চোর ধরার ভূত। তার মানে সাংঘাতিক কিছু এক। ঠিক আছে, এখানে চুপটি করে বসো, দেখি তোমার ভূত সাজার শখ মিটিয়ে দিচ্ছি। এদিকে বটাঘটা গোদাম ঘরে ঢুকে গেছে। বটা বলল, হঠাৎ ঠিক কালকের মতো বুঝলি? এক কাজ একইভাবে দুবার করতে ভালো লাগে বল বটা? বলল, বাবা, আজ আবার কেউ টিমটিমে আলো লাগিয়ে রেখেছে। দেখেছিস, ভালোই হয়েছে, দেখতে সুবিধা হবে। এদিকে গোপাল আর নাতিনা গোদাম ঘরের সামনে আসছে। গোপাল গুলটে ন্যাপলাকে বলল, তোরা এক কাজ কর, এক এক করে দরজার সামনে দিয়ে যা। গুলটে ন্যাপলা বলল, আচ্ছা দাদু। এই বলে গুলটে ন্যাপলা এক এক করে দরজার সামনে দিয়ে হেঁটে আসলো, আর সেটা বটা ঘটার চোখে পড়ে গেল। ঘটা বলল, বটা, এই ঘরে কি যেন আছে, আমি টের পাচ্ছি। বটা বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এ কথা বলার সঙ্গে সঙ্গেই বটা কিছু একটা দেখতে পেল। তারপর তো বটা ঘটা খুব ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় গোপাল ভূত সেজে বটা ঘটার সামনে আসে। বটা তো ভূতকে দেখে হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে, আর ঘটাও চোখ বন্ধ করে ফেলে আর বলে, আমি তো তাকাতেই পারছি না। বটা বলল, তুই তো তাকাচ্ছিস, আমি তো চোখটাই খুলতে পারছি না। ওরে বাবা রে! গোপাল ভূত বলল, তোরা বটা ঘটা এখানে কি করতে এসেছিস? বটা বলল, আমরা ত্রাণ নিতে এসেছি প্রভু। গোপাল ভূত বলল, ত্রাণ চাই না প্রাণ চাই বটা? বটা বলল, দুটোই প্রভু। গোপাল ভূত বলল, দুটোই, যে কোনো একটা। গোপাল ভূত বলল, পালাবি? বটা কাঁধে উঠ, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ আমার দাঁত দেখ, এখনো কি আমার রক্ত লেগে আছে। বটা বলল, না না প্রভু, আমায় এখনই খাবেন না, মন্ত্রীমশাই আগে ভাগ করে দিক মোহর, তারপর যত ইচ্ছে তত খাবেন। এই বলে বটা ঘটার কাঁধে উঠে পড়ল। তারপর গোদামঘর থেকে বেরোচ্ছে ওই বটা ঘটা, আর তখনই গোপালের নাতিরা বটা ঘটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। গোপাল ভূত বলল, শক্ত করে বেঁধেছিস তো, এবার ওদের আসল জায়গায় নিয়ে চল। বটা ঘটা বলল, আপনি কি আমাদের সঙ্গে যাবেন প্রভু? গোপাল ভূত বলল, কেন, গেলে তোদের ভালো হয়। ঘটা বলল, না গেলেই ভালো হয় প্রভু, তাহলে চোখটা খুলতে পার। গোপাল ভূত বলল, আগে মহারাজের কাছে সব খুলে বলবি, তারপর যাব। গোপাল ভূত, বটা ঘটা, নাতিরা সবাই রাজবাড়িতে আসে। মহারাজ হঠাৎ করে গোপালকে দেখে একটু ভয় পেয়ে যায় আর বলে, ভূত ভূত। গোপাল বলল, না না মহারাজ, আমি ভূত নই, আমি গোপাল। ভূত সেজে ইঁদুর পাকড়ে এনেছি। এই যে দুইটা নেংটি ইঁদুর, ত্রাণের বস্তার সব চাল ডাল নিয়ে গেছে, এদের নাম বটা আর ঘটা। মহারাজ বলল, কিন্তু গোদাম ঘরের চাবি এরা পেল কিভাবে? গোপাল বলল, চাবি যাকে দিয়েছিলেন সেখান থেকে এরা পেয়েছে। মহারাজ বটাকে বলল, মহারাজ আমাদের কোনো দোষ নেই, মন্ত্রীমশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। মহারাজ বলল, আমি এক্ষুনি বেয়ারা পাঠিয়ে মন্ত্রী ধরে আনার ব্যবস্থা করছি। মন্ত্রীমশাই বটা ঘটার জন্য অপেক্ষা করছিল। বেয়ারা ডাকলো, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলল, বটা ঘটা এলি নাকি রে? এ বলে ঘরের দরজা খুলে দিল। বেয়ারা বলল, মন্ত্রীমশাই, মহারাজ আপনাকে তলব পাঠিয়েছেন। তারপর মন্ত্রীমশাই সেই বেয়ারার সঙ্গে রাজবাড়িতে আসলো, আর এসে দেখে বটা ঘটা। মন্ত্রীমশাই বলল, বটা ঘটা, তোরা এখানে? না মানে মহারাজ আমায় ডেকেছেন। গোপাল বলল, মহারাজ, মন্ত্রীমশাই এইমাত্র বটা আর ঘটাকে দেখে চমকে উঠেছে, তার মানে উনি এদেরকে চেনেন, আর আমি এদের হাতে নাতে চুরি করতে ধরেছি, তার মানে কি দাঁড়ালো মহারাজ? মহারাজ বলল, এটাই প্রমাণিত হলো যে মন্ত্রী এই বটা ঘটাকে দিয়ে চুরিটা করাচ্ছিল। কি মন্ত্রী, কিছু বলবে নাকি? মন্ত্রীমশাই বলল,
মহারাজ, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আসলে লোভে পড়ে গিয়েছিলাম। তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মহারাজ বলল, মন্ত্রী, রাজবাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তোমাকে সব ইঁদুর রাজবাড়ি থেকে তাড়াতে হবে। নাও, তোমার কাজ শুরু করে দাও এবার। আর এই 2টা নেংটি ইঁদুরকে কারাগারে বন্দি করো। আর গোপাল, এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণমুদ্রা। গোপাল বলল, মহারাজ, এটা আমার প্রাপ্য নয়। আমার খুদে বাহিনীরা না থাকলে এই কাজটা আমি করতেই পারতাম না। মহারাজ বলল, ধরে নাও, এই পুরস্কারটা আমি ওদের দিলাম। গোপাল বলল, মহারাজের জয় হোক। তারপর মন্ত্রীমশাই সারা রাত ইঁদুরের পেছনে দৌড়তে লাগলো। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।